6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আপনারা জানেন যে ক্রিকেট এই মুহূর্তে বাংলাদেশের গর্বের বিষয়, এবং সেই গর্বের বিষয়ের আরও একটি অধ্যায় কিন্তু আজই রচিত হতে পারে। বাংলাদেশ জিম্বাবুয়ের তৃতীয় টি-20 আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের, এবং একাধিক ম্যাচের অর্থাৎ একের বেশি ম্যাচের কোনো সিরিজে কিন্তু টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে টি-20 সিরিজে প্রথম জয় হবে এটি, যদি বাংলাদেশ জিততে পারে। আমরা আশা করছি জিতবে, এবং সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন 3 জন সাবেক ক্রিকেটার। বর্তমান সময়ের অনেকেই হয়তো তাদের অনেকেই চেনেন না, কিন্তু তারা একসময় বাংলাদেশের ক্রিকেটের খুব পরিচিত মুখ ছিলেন, এবং তাদের অর্জনের কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট এই অবস্থায়। তাদের সম্মিলিত চেষ্টাতে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন ইশতিয়াক আহমেদ, তিনি হয়তো পরিচিত মুখ ইতিমধ্যে অনেকের কাছেই। তার সঙ্গে আছেন মামুন আহমেদ, তিনি প্রবাসী কিন্তু বাংলাদেশে এসেছেন সম্প্রতি, এবং একটা সময় ক্রিকেট খেলতেন এবং খুব ভালোভাবেই খেলতেন। আমরা সেই পরিচয়গুলো পরবর্তীতে জানবো। এবং তার সঙ্গে আছেন ফখরুল আহসান, কালীচরণ বাবু নামেই যাকে মানুষ চিনে থাকেন এবং পরিচিত তিনি ঢাকার ক্রিকেট আঙ্গনে। 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 এই নম্বরে। প্রথমে একটু ফখরুল আহসানকে দিয়ে শুরু করতে চাই, যে সেই সময়ের ক্রিকেট আর এই সময়ের ক্রিকেট আসলে ভাবলেও কেমন লাগে আসলে? সত্য বলতে কি, এখন তো ক্রিকেটের অনেক প্রসার হয়েছে এবং ক্রিকেট এমন একটা স্টেজে পৌঁছেছে যখন মানে সারা দুনিয়াতে বাংলাদেশের ক্রিকেটারদেরকে চেনে এবং কিছুটা সমীহ করে। আমাদের সময় যখন ক্রিকেট হয়েছে তখন ক্রিকেট যথেষ্ট পপুলার ছিল, কিন্তু এই লেভেলে ক্রিকেট কখনো খেলার সুযোগ হয়নি। কারণ বাংলাদেশ, আপনি জানেন যে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি 1979 এমসিসি ভিজিটে এসেছিল। সেই আমি চিটাগংয়ে খেলেছিলাম। তারপরে শ্রীলঙ্কা টিম এসেছিল, ওনারা টেস্ট স্ট্যাটাস পাওয়ার ঠিক আগের মুহূর্তে, সুতরাং দে ওয়ার ভেরি সিরিয়াস। ময়মনসিংহে খেলেছি। কিন্তু সুতরাং আমরা যে খেলা শুরু করেছি 67 সালে, এই 78 ছাড়ার আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। কিন্তু আবাহনী মোহামেডান, আবাহনী আজাদ বয়েজ এই খেলা হলে কিন্তু স্টেডিয়ামে এখনও তখনও কিন্তু প্রায় 1010 থেকে 20,000 লোক হতো, এবং একটা 4 মাইলে যে আওয়াজ আসতো এখনো বুকের মধ্যে সেই জিনিসটা বেজে ওঠে। এবং একটু থামিয়ে দিয়ে বলি যে সেই সময় নিশ্চয়ই মানে স্বপ্নেও ভাবা যায়নি যে এই অবস্থায় বাংলাদেশের ক্রিকেট আসবে। সত্য কথা বলতে কি, হ্যাঁ, এই অবস্থায় আসবে তা বুঝতে পারিনি, কিন্তু ক্রিকেটকে টিকিয়ে রাখাটা ভীষণভাবে প্রয়োজন ছিল। স্বাধীনতা উত্তরকালে দেখুন তো, এই যে এখন যেটা আমাদের ঢাকা স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে সবসময় ক্রিকেট আর ফুটবলের একটা যুদ্ধ দ্বন্দ্ব এগুলো চলতেই থাকতো। তো যখন আমরা স্বাধীনতার পরপরই একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে চাইলাম, মানে সব ক্রিকেটাররা ছিল, তখন বলা হলো যে ক্রিকেট বর্জুয়াদের খেলা, সুতরাং ক্রিকেটকে ঢাকা স্টেডিয়াম দেওয়া ঠিক হবে না, এই খেলা তো অত এনকারেজ করা উচিত না। তখন আমরা আবাহনী ক্লাবে বসলাম সবাই যে এরকম সিচুয়েশনে একটা টুর্নামেন্ট অন্তত চালানো দরকার। এবং সেই সময় আবাহনী ক্লাবের যে প্রতিষ্ঠা ছিলেন কামাল বললেন যে যদি তোমরা তো যে ক্রিকেট কন্টিনিউ করতে চাও এবং টুর্নামেন্টে চালাতে চাও, যে করেই হোক, যত বাধা হোক, টুর্নামেন্টটা চালাতে হবে। এবং সেই টুর্নামেন্টটা ঢাকা স্টেডিয়ামে হয়েছিল, এবং আবাহনী সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। স্বাধীনতা উত্তর প্রথম টুর্নামেন্ট বাংলাদেশে। তারপরে একটা স্টেজ আসে যখন ক্রিকেট একটু আরও বেশি পপুলার হতে থাকে, কিন্তু তখনও যেমন যে মামুন কিছুক্ষণ আগে বলছিল যে আমরা যখন প্রথম খেলতে যাই আমাদের কিট অ্যালাউন্স দেওয়া হয়েছিল 250 টাকা। 250 টাকা পেয়েই আমরা এত আনন্দে ছিলাম যে আলিউল ভাই আজকে মারা গেছেন, উনি তো স্পোর্টসের তৈরি করতেন, আউটফিট তৈরি করতেন, ওনার অফিসে গিয়ে চুজ করে ওই টাকা দিয়ে কিনছে, এবং ওইটাই মনে করছে অনেক কিছু দেওয়া হয়ে গেল। তো এবং কোনো সময় আমাদের প্র্যাকটিসের বলও কিনতে হয়েছে নিজের পয়সায়। এইভাবে ক্রিকেটটা মানে সেই গল্পগুলোও এখন আসলে স্বপ্নের মতো মনে হয়। তখনকার অবস্থা করতে পারবে জি, তখন যেমন এখনকার কথা ভাবা যায়নি, এখন তখনকার কথাও ভাবা যাচ্ছে না। আমরা একটু মামুন ভাইয়ের কাছে জানতে চাই যে ফখরুল হাসান ভাই কালীচরণ বাবু নামেই পরিচিত, তিনি এদেশেই আছেন এবং ক্রিকেটের উত্তাপটা টের পান। হয়তো ক্রিকেট থেকে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু আপনি তো একটু প্রবাসেই থাকেন, সেখানে উত্তাপটা কতটুকু যায়? সেখানে উত্তপ্তা অ্যাকচুয়ালি আমরা ওখানে জার্মানিতে ক্রিকেট খুব একটা দেখি না, আর ওখানে একমাত্র যে খেলা যেটা ফুটবল,
ওটাই দেখা হয়। আর আমরা মাঝে মাঝে এটিএন বাংলা, এনটিভি এর মাধ্যমে আমরা খেলা দেখতাম, কিন্তু ওটা হাইলাইটস দেখাতো। আর বাকিগুলি ধরেন এই যে খবরের কাগজে পড়েই জানতে পারতাম আর কি। আর ম্যাক্সিমামই হয়তো বন্ধুবান্ধবদের কাছে খবর নিতাম, খবর নিয়ে আমরা জানতে পারতাম যে এই খেলার পরিস্থিতি কীরকম। তবে একটা কথা কি, ক্রিকেট ওই শব্দটা শুনলেই মানে ভালো লাগতো আর কি। আর এইটার পিছনে যে কী কাজ করছে ওইটাও শুনেও আমাদের আনন্দ হতো আর কি। আর বিদেশের থেকেও যে সমস্ত খেলাগুলো আমরা দেখি, ওইটা আমরা তখন ওই 70-র দিকে চলে যাই, তখন তো মনে করেন আমরা ওই যে কী বলে আর কি, তারুণ্যের উদ্দামতা তখন ফিরে পাই আর কি। এমনিতে মানে একটু যদি জানতে চাই যে এখন তামিম সাকিব কিংবা অন্য কোনো ব্যাটসম্যানের খেলা দেখলে কি মনে হয়, যে তখন মনে হয় কিনা যে এই শটগুলো আপনারাও মারতেন কিংবা মারতে পারতেন কিংবা পারতেন না, কি মনে হয়? না, ওই শটগুলি যারা সাকিবরা খেলতেছে আমরাও খেলতাম, ওই শটও করতাম, কিন্তু এই টেকনিকটা আমার মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। আর এরা অনেকটা দেখলাম ম্যাচিওর্ড। আমরা কিন্তু ওই সময় ধরেন পাকিস্তানের কোনো টিমের সাথে খেলা, যেমন ধরেন আন্ডার-19 খেলা, পাকিস্তান ওই ইমরান খান আসছিলেন, মাকসুদ আফজাল। আমরা ওই সময় মনে হয় না যে 150 বা 100 ক্রস করতে পারতাম, কিন্তু এখন তো দেখি 400-500 করে ফেলে। মানে এখন অনেক পরিণত হয়েছে। আমরা একটু ইশতিয়াক ভাইয়ের কাছে জানি যে এই পরিণত ক্রিকেটের মানে খুব কাছ থেকে আপনি দেখছেন অনেকভাবেই, সংগঠক হিসেবে বলেন, ধারাভাষ্যকার হিসেবেই বলেন, কিংবা ক্রিকেট বিশ্লেষক হিসেবেই বলেন, বাংলাদেশের খেলা আসলে কতটা পরিণত হয়েছে, উন্নতি হয়েছে, নাকি অন্য দলগুলো কিংবা জিম্বাবুয়ের সাথে এই সিরিজটাই যদি আমরা বলি, জিম্বাবুয়ের শক্তি কমে যাওয়াতেই আসলে এত পার্থক্যটা প্রকট? ধন্যবাদ। প্রথমেই আসলে বলতে হয় চ্যানেল 24-কে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে প্রোগ্রামে ডাকার জন্য। বিশেষ করে মামুন ভাই এবং বাবু ভাইয়ের সাথে আজকে এই অনুষ্ঠানে থাকতে পেরে আই ফিল প্রিটি প্রিভিলেজড, কারণ একটু স্মৃতিচারণ করি আর কি। এই সুযোগ তো সবসময় আসে না। বিফোর গোয়িং টু ইয়োর কোয়েশ্চেন, তারও আগে আপনাকে একটু থামিয়ে দিতে হচ্ছে, একজন দর্শক আছেন, তার প্রশ্নটা নিয়ে আমরা স্মৃতিচারণ করব। একজন দর্শক আছেন, প্রশ্ন, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাফিজ ইকবাল নাগাইশ ব্রহ্মপুর কুমিল্লা থেকে বলছিলাম। আমার ইকবালের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আজকে বাংলাদেশের টিমে হয়তো 3 জন ডেবিউ হতে পারে, তো 4 জন চেঞ্জ প্লেয়ারকে নিয়ে আমরা কি আজকে এই ম্যাচের জেতার মাধ্যমে কি সিরিজ জয় করতে পারবো, বা ম্যাচটা কেমন হতে পারে, এই বিষয়ে ইস্তেকবের মূল্যায়নটা একটু শুনতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আমরা ম্যাচ নিয়ে মূল্যায়ন পরের দিকে করব, নিশ্চয়ই করব, তবে তার আগে স্মৃতিচারণটা মামুন ভাই এবং বাবু ভাই সম্পর্কে। আমার প্রথম খেলা, লাইফের ফার্স্ট খেলা ছিল আবাহনীর বিরুদ্ধে, মোহন স্পোর্টিংয়ে তখন আমি খেলি। আর এবং ওনাদের কথা আরও বেশি মনে আছে। ইনফ্যাক্ট আমার এখনও মনে আছে আবাহনীর সেই 11, যে সেই আলিউল ভাই ক্যাপ্টেন, এখানে আমরা স্ক্রিনেও অথবা দেখবো 11টা প্লেয়ারের নাম আমার এখনও মুখস্থ। আমি ছোট থাকতে আমি ওনাদের খেলা, তখন ঢাকা ইউনিভার্সিটির ইন্টার ডিপার্টমেন্টে আপনাদের খেলা হতো জগন্নাথ হল মাঠে, এবং ঢাকা ইউনিভার্সিটির সেই তো পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, স্ট্র্যাটেজি ইন্টার ডিপার্টমেন্ট খেলা হতো। তো আমি ছোটোবেলা থেকেই খেলা দেখতে যেতাম। তো ওনাদের খেলা আমি দেখেছি ছোটোবেলা থেকেই, বিফোর আই ইভেন স্টার্টেড টু প্লে লিগ ক্রিকেট। তারপরে আবাহনীর বিরুদ্ধে আমরা খেললাম, এক্সাইটিং একটা ম্যাচ ছিল, মোহন স্পোর্টিং ভার্সেস, তখন মরহুম শেখ কামাল এবং বাদশাহ ভাই 2 জন ওপেনিং বোলার ছিলেন, এবং আলিউল ভাই ক্যাপ্টেন ছিলেন। তো সেখান থেকে তখন একটা যেটা ছিল, যেটা বাবু ভাই বললেন যে 250 টাকা দিয়ে ওই কিট অ্যালাউন্স, আমাদের সময় কিন্তু তাই ছিল। বরং প্লেয়াররা অনেক সময় নিজে কন্ট্রিবিউট করে কিন্তু তখন কিন্তু খেলা চলতো। তো সেইখান থেকে আজ পর্যন্ত আসার পিছনে অবশ্যই যেটা বাবু ভাই প্রথমেই বললেন যে সেই, এবং আপনিও যেটা বললেন সূচনায়, যে এটা একটা অবদান নিশ্চয়ই আছে, যে আমরা খেলাটাকে সেই সময় বর্জুয়াদের খেলা মনে করা হতো। খেলা মোটামুটি নিশ্চিহ্নই হয়ে যেত, যদি কিনা মানে একটা গ্রুপ তখন কিন্তু খুব সক্রিয়ভাবে এটাকে যেভাবে হোক এটাকে যেন ক্রিকেটের সে ধারাবাহিকতা, সে ইস্ট পাকিস্তান 11-এ অনেকেই খেলেছে, ইস্ট পাকিস্তান টিম, ন্যাশনাল টিম পাকিস্তান, টেস্ট কল অফ পায়, এরকমও প্লেয়ার সবাই মিলে একটা সক্রিয় চেষ্টা ছিল বিধায় আজকে আমরা এইটুক পর্যন্ত। যেমন প্রথম দিককার সারিকার প্লেয়ার এনারাই কিন্তু ছিলেন, এবং সেই জন্য আমি মনে করি যে এনাদের অবদান কোনোভাবে ভোলার না। এখন যে পর্যায়ে এসছে, অবভিয়াসলি এত ফ্যাসিলিটিস পাচ্ছে, এবং টেস্ট ক্রিকেট পাওয়ার পর থেকে ক্রমান্বয়ে ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করেছে। তার আগ পর্যন্ত আমার মনে হয় না যে উই হ্যাভ বিন এবল টু মেক এনি স্পেসিফিক
কোনো একটা আমরা সাক্ষ্য রাখতে পারিনি। টেস্ট ক্রিকেটের পর থেকে কিন্তু সময় লেগেছে। আজকে আমরা এমন একটা পর্যায়ে এসেছি যখন আমার মনে হয় বাংলাদেশ, অন্তত বাংলাদেশের মাটিতে, উই ক্যান বিট এনি সাইড ইন দ্য ওয়ার্ল্ড। এবং আপনার প্রশ্ন যে জিম্বাবুয়ে ঠিক আমি বলবো না উইক হয়ে যাওয়ার কারণে না, বাংলাদেশ টিম কিন্তু এখন যেরকম এই যে ভদ্রলোক প্রশ্ন করলেন যে তিনজন যারা অভিষেক করবে, আমার মনে হয় যে মোমেন্টামটা বাংলাদেশ এখন আছে, ইভেন আই মিন অবভিয়াসলি আন্ডার দ্য লিডারশিপ অফ মাশরাফি, বিকজ এটা এই দলটা একটা জেতাটাকে একটা অভ্যাসে পরিণত করতে পেরেছে। তো সেই জন্য এই যে ধারাবাহিকতাটা আমার মনে হয় যে সংগঠকদের এবং ক্রিকেট বোর্ড সব সময়কার জন্য যারা প্রশাসনে ছিলেন তাদের আন্তরিকতা ছিল বলেই আজকে খুব প্রফেশনাল একটা সেট আপ। সো আশ্চর্য হওয়ার কিছু নাই, এবং আমার মনে হয় যে এটা কেবলমাত্র ভালোই হতে পারে, এর থেকে I will supplement Ishtiaq, but I will remember a person যার contribution for continuation of cricket immediately after independence just cannot be undermined. মানে other than the players, মানে আমরা যারা খেলোয়াড় ছিলাম তাদের তো একটা ক্রিকেটকে আমরা ভালোবাসতাম বলে ক্রিকেট খেলতাম। আমরা ক্রিকেটের জন্য মানে তখন ছিল ক্রিকেটকে জিতিয়ে রাখা, ক্রিকেটকে রক্ষা করা, এবং ভালো যে ব্যক্তির কথাটা আমি বলতে চাচ্ছি, টু কাট মাই লং স্টোরি শর্ট, যে মোস্তাক আজাদ বয়েজ ক্লাবকে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি একটা খুবই সিম্পল লাইফ লিড করে আজাদ বয়েজ ক্লাবের একটা ছোট্ট রুমের মধ্যে থেকে সে পুরা টিমটাকে সংগঠন করছে। বাংলাদেশের যত মানে যার যেখানে ক্রেডিট সেটা দিতেই হবে। এবং সে শহীদ মোস্তাক, উনি 71 সালে 25শে মার্চ রাত্রে মারা যান, গুলি করে মারা হয় তাকে। উনি কিন্তু ওনার কন্ট্রিবিউশন অনেক। আর আধুনিক ক্রিকেটের জন্যে, আধুনিক ফুটবলের জন্য যদি বলেন, তার জন্য আবাহনী ক্লাব, এবং আবাহনী ক্লাব নাম আসলে আপনি ইউ ক্যানট ডিনাই শেখ কামাল, বিকজ হি ওয়াজ এ ড্রিমার যে অ্যাজ ফার অ্যাজ দ্য ক্রিকেট ইজ কনসার্ন, অ্যাজ ফার দ্য গেম ইজ কনসার্ন। সো এই কতগুলো লোক আছেন যাদের সংগঠন হিসাবে না থাকলে হয়তো আজকের এই অবস্থায় বাংলাদেশ আসতেই পারতো না। মামুন ভাই, আমি কিছু বলতে চাই। আজকের যে ক্রিকেটটা, এটা টোটালি শেখ কামালেরই প্রচেষ্টায় হয়েছে। আর আবাহনী তো মনে করেন যে কামাল ভাইকে দেখেছি যে কিভাবে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে গেছে এই টাকার জন্য, কিভাবে ক্লাবটাকে আরও সামনে নিয়ে যাবে, কিভাবে প্লেয়ারদেরকে খুশি করানো যায়। ওর যে একটা কোয়ালিটি, মানে এই আজকের দিনে পাচ্ছি না। আর ওনার যে অর্গানাইজিং ক্যাপাসিটি আর মানুষকে যে খুব কাছে টানার যে একটা ক্ষমতা, এটা অদ্ভুত। মানে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে অর্গানাইজাররা এখন ডিক্লাইনিং প্লেয়াররা মানে সামনের দিকে গিয়ে যাচ্ছে কিংবা নিয়ে যাচ্ছে, এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আপনাদের তিনজনের কাছে। সংগঠকদের বর্তমান ভূমিকা নিয়ে আলোচনা করব একটা বিরতি থেকে ফিরে আসার পর। জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে